আমাকে কি করতে হবে, আমাদেরকে রুগীকে বোঝার চেষ্টা করতে হবে। রুগীকে বুঝতে গেলে কি করতে হবে, রুগীকে বুঝতে গেলে তার মেন্টাল যে স্টেট, মানসিক যে অবস্থা, সেটাকে বোঝার চেষ্টা করতে হবে। এবং সাথে সাথে তখন ওটা বুঝতে পারলে দেখবেন যে অটোমেটিক মাইন্ড রুব্রিক্স, আমি তো শেখাচ্ছি কিভাবে মাইন্ড রুব্রিকে কনভার্ট করতে হয়। আপনি রুগীর মাইন্ডকে বোঝার চেষ্টা করবেন, তাহলেই না পরে রুব্রিক্সে সেটাকে কনভার্ট করতে পারবেন। কিন্তু আপনি যেভাবে করেন আর রুগী আপনাকে যেভাবে রেসপন্ড করে, রুগী যেভাবে আপনাকে রিপ্লাই করে, এইখানে একটা বিষয় আছে। আপনি মনে করেন যে রুগী আমার কাছে আসবে, এসে আমাকে গল গল করে বলে দিবে যে ডাক্তার সাহেব আমাকে জার্মানি মেডিসিন দিবেন, খুব কড়া করে মেডিসিন দিবেন, আজকের মধ্যে আমাকে ভালো করে দিবেন। হ্যাঁ, রুগী এসে এইভাবে বলবে, আপনাকে সহজ তথ্য দিবে, আর আপনি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট দিয়ে দিবেন, দিয়ে আপনি আর্সেনিক দিয়ে দিবেন। বিষয়টা কিন্তু এত সোজা না, বিষয়টা আসলে অনেক কঠিন। রুগী আপনার চাহিদা অনুযায়ী তথ্য কিন্তু আপনাকে দিবে না, তার মতন করে আপনাকে বলবে। অনেক সময় আমার অনেক স্টুডেন্ট আছে, আমার কাছে আসেন, তারা এসে বলে যে ডাক্তার স্যার, রুগী তো দেখি আপনার সামনে কথা বলে অনেক কিছু বলে ফেলে, আর আমরা তো খুঁচিয়ে খুঁচিয়ে কোনো তথ্য বের করতে পারি না, কোনো কিছু আমি বাইর করতে পারি না স্যার, এত চেষ্টা করি আপনার মতন করে, কই মাইন্ডের কিছু পাই না। আমি রুগীকে যখন জিজ্ঞাসা করি তখন খালি পেনের কথা বলে, না হলে এই ইনফ্লামেশনের কথা বলে, না হলে দেখা যাচ্ছে যে তার সমস্যার কথাগুলো বলে, ফিজিক্যাল কথাগুলো বলে, কিন্তু ইমোশনাল আপনারা যে কথাবার্তা গুলা নিয়ে কেস টেকিং করেন সেটা তো স্যার বাইর করতে পারি না। আবার অনেকে তো বলে যে স্যার আপনার মধ্যে আল্লাহ নিশ্চয়ই এমন কিছু একটা দিয়েছে, আপনি হয়তো মানুষকে দেখলে বুঝে ফেলেন, সহজে বুঝে ফেলেন, তাই এরকমটা হতে পারে। কিন্তু বিষয়টা তো এরকম না। আল্লাহ আমাকে কোনো কিছু দেয়নি, মানে আল্লাহ তো দিয়েছেন, ব্রেন দিয়েছেন, কিন্তু ওরকম কিছু দেয়নি যে আমি এরকম করে তাকালাম আর রোগীর মধ্যে বুঝে গেলাম। একটা বিষয় আমি মনে করি, আপনার ভিতরে যদি ইমোশন থাকে, ইমোশন সেন্সেশন আপনার মধ্যে যদি থাকে, তাহলে দেখবেন যে অটোমেটিক আপনি কিছু না কিছু রোগীর ইমোশনকে, সেন্সেশনকে, তার রিয়াকশনকে আপনি খুব সহজেই ধরে ফেলতে পারতেছেন। তার মানে আপনার মধ্যে ওই গুণটা তো থাকতে হবে, আপনার মধ্যে অ্যাপাথি তো থাকতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ, তো আমাদের একটা পেশেন্টকে ওপেন করতে গেলে, ওপেন করা বলতে কি, আপনি রুগীকে যখন কেস টেকিং শুরু করলেন, রুগী তার প্রবলেম নিয়ে কথা বলছে, এই বলা শুরুটা যখন করলো, এটাকে আমরা বলি ওপেনিং অফ এ কেস, তাই না? একটা কেস ওপেন করছেন। তো আপনি একটা পেশেন্টকে যখন ওপেন করছেন এবং তার ইমোশন নিয়ে যখন কথা বলতেছেন, কথা বলতে যাচ্ছেন, বা পেইনের মধ্যে আপনি তার ইমোশনাল পেইন নিয়ে আসছে, ধরেন যে রুগীর একটা পেটে পেন নিয়ে আসছে, পেটে কলিক, হ্যাঁ, প্রচন্ড ব্যথা, তো এই ব্যথার মধ্যে ইমোশন ঢুকে আছে, এই ইমোশনটাকে আপনি কি করে এক্সট্রাক্ট করবেন, এটা হচ্ছে একটা অ্যাক্ট। ধরেন যে রুগী এসে এমনি পেন হচ্ছে, একটা রুগী এসে মানে এমন ভাবে ইয়ে করে আপনাকে করছে, ব্যথা আসে ফিজিক্যালি এবং ইমোশনালি, তার অ্যাটিটিউড দিয়ে আপনাকে বুঝাচ্ছে। এই যে ইমোশন, এটাকে আপনাকে এক্সট্রাক্ট করাটা শিখতে হবে। এই যে সে লেমেন্টিং করছে, এই লেমেন্টিংটা ইয়ে করতে হবে। আর এইটা ধরাটাই হচ্ছে একটা আর্ট। আমরা বলি না, হোমিওপ্যাথি নট অনলি এ সায়েন্স বাট অলসো এ আর্ট, তাই না? এটাই হলো সেই আর্ট। তো আমরা মানুষের ইমোশন নিয়ে কাজ করি, বিশেষ করে তার সমস্যার সাথে, যে সমস্যা, যে প্রবলেম, যে অসুস্থতা নিয়ে সে আপনার কাছে আসছে, তার সাথে রিলেটেড ইমোশন নিয়ে আমরা কাজ করি। এটা হলো প্রথম কথা, এটা মনে রাখতে হবে। আলাদিন সাহেব, আপনাকে বলছি, এটা কিন্তু ফার্স্টে আপনাকে মনে রাখতে হবে। আপনি তো পেট ব্যথা নেই, মাজা ব্যথা নেই, কোমর ব্যথা নেই পড়ে থাকলেন, বিষয়টা তা না। ওই কোমর ব্যথার সাথে কি ইমোশনটা জড়িয়ে আছে সেটা আপনাকে দেখতে হবে। যদিও এটা করাটা খুব কঠিন। হ্যাঁ, আমরা কি হয়, আমরা ধরেন আমি রাজশাহীতে আছি,
আমি রাজশাহীর লোকজনের হাবভাব বুঝি, চাপায়ের লোকজনের হাবভাব বুঝি, হ্যাঁ এখানকার কৃষ্টি কালচার বুঝি, চাঁপাইনবাবগঞ্জের কথা বলতেছি আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে নোয়াখালীতে আমাদের শহীদুল্লাহ ভাইরা আছেন, বা সিরাজগঞ্জে আমাদের শহীদুল ভাই আছেন, ওখানকার কৃষ্টি কালচার কিন্তু একটু আলাদা টাইপের। ওইটা সম্পর্কে আমি কিন্তু অত বেশি জানি না। আপনি চাঁপাইনবাবগঞ্জের লোকজনকে আপনি এই 500 টাকা চান ভিজিট, হোমিও ডাক্তার আবার কি ভিজিট, হোমিও ডাক্তার ভিজিট লাগে নাকি? আমি এখন মাইন্ড করেন না কেউ চাঁপাইনবাবগঞ্জে থাকলে, মানে আমি বলতেছি লোকেশন অনুযায়ী মানুষের কৃষ্টি কালচার আচার আচরণ আলাদা হয়, খাবার দাবার আলাদা হয়। আপনি চাঁপাইনবাবগঞ্জের মানুষকে সকালবেলা দেখবেন এরকম মোটা মোটা কালাই রুটি খাবে, তারপরে ইয়ে দিয়ে লাল ঝাল মরিচ আছে না, মরিচকে একদম পেস্ট করে ওই ঝাল দিয়ে খাবে। আপনি ওইটা যে চিটাঙের মানুষকে দেন খাইতে পারবে না। তো খাবার দাবার স্থান কাল ভেত্রে আলাদা, বাসস্থান আলাদা, কৃষ্টি কালচার আলাদা, বিভিন্ন ধরনের বিধি নিষেধ আলাদা। তো সব জায়গার ইয়ে সম্পর্কে আমাদের ধারণা থাকবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা যে সিস্টেমে রুগীকে চেনার চেষ্টা করি, যে সিস্টেমে আমরা যে পদ্ধতিটা আমরা প্রয়োগ করি, এটা যে কোনো জায়গায় যান, আপনি ধরেন যে কথার কথায় ইয়েতে চলে গেলেন, সৌদি আরবে চলে গেলেন, ঠিক আছে, ওদের কথা আলাদা হোক, আর আরবিক আরবিক কথা বলুক, কিন্তু ওই যে ইমোশনাল পার্ট যেটা বললাম, পেন নিয়ে যে বিষয় একটু আগে দেখালাম, ধরেন সৌদি আরবের যদি কাউকে পান, আমি আরবি জানি না, তাও একটু অভিনয় করে দেখার চেষ্টা করি, ওই সৌদি আরবের লোকও কিন্তু ওরকম করে ওয়া ওয়া ও ওয়া ওয়া আওয়া ওয়া করবে, গাও গাও করবে, বা চাইনিজ লোক চাইনিজের মতন কথা বলবে, কিন্তু ওই স্টাইল কিন্তু একই থাকবে, ওরে ওয়া 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 ওয়া। আপনি কথা বুঝতে পারতেছেন না, কিন্তু এই যে লেমেন্টিং যদি চিনতে পারেন, ইমোশনাল পার্টটা যদি বুঝতে পারেন, ও কি বললো ও দেখার বিষয় না, আপনি কিন্তু লেমেন্টিং পেন উইথ আপনি সুন্দরভাবে চলে যেতে পারেন, ওখানে 2-3টা মেডিসিন আছে। তাহলে এই যে ইমোশনাল পার্ট নিয়ে কাজ করাটা খুবই ইজিয়েস্ট যে কোনো পেশেন্টকে ট্রিট করার জন্য। তো রোগীর ইমোশন ফ্যামিলি টু ফ্যামিলি, লোকেশন টু লোকেশন, এলাকা থেকে এলাকা, এটা কিন্তু পরিবর্তিত হয় না। আচরণ পরিবর্তন হয়, ভাষা পরিবর্তন হয়, কৃষ্টি কালচার পরিবর্তন হয়, কিন্তু ইমোশন পরিবর্তন হয় না। তো যখন একজন রোগী তার ডাক্তারের সাথে কথা বলে, তখন সে শারীরিক এবং মানসিক ভাবে তার সাথে কি ঘটেছে সে সব তথ্য দেওয়ার চেষ্টা করে। সে দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগী পাবেন সে শুধু শারীরিক সমস্যার কথাই বলছে, মানসিক বাদ দেন, আমার এটার এটার কথাই বলেন, মানসিক ভাবে বলবে না, মেন্টাল কথাগুলো বলবে না। আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগী একই সাথে উভয় একসাথে বলার চেষ্টা করতেছে, ঠিক আছে। তো আপনারা দেখবেন মানে 90% রোগীর ক্ষেত্রে দেখা যায় যে রোগীর কেস টেকিং যখন শুরু করি, এটা ভালো করে খেয়াল করেন, কেস টেকিং এর পার্ট একটা অংশ বলতেছি আমি, কেস টেকিং নিয়ে কখনোই সেপারেট ক্লাস নিইনি, আমি অল্প অল্প করে বলি, ভবিষ্যতে হয়তো কখনো শুধুমাত্র কেস টেকিং নিয়ে 1 মাস কেস টেকিং হবে। তো রোগীর যখন কেস করবেন 90% রোগীর মধ্যে আপনি খেয়াল করে দেখবেন রোগী এসে একটা অথবা দুইটা, একটা বা দুইটা সিমটমের কথা বলবে, বলবে এতটুকুই বেশিরভাগ ক্ষেত্রে। আজকে আমার একটা পেশেন্ট, আমার এক স্টুডেন্ট রেফার্ড করে পাঠাইছে, তার সেক্সুয়াল উইকনেস, সে আমাকে অনেক কথাই বললো, 70 বছর বয়স। এখন তাকে সে এসে আমাকে বললো যে স্যার আপনাকে কিন্তু সে ওই কথাগুলো বলতে লজ্জা পাবে, আমাকে বলেছে, তো আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি আপনার মতন করে জিজ্ঞাসা করেন। তো এখন আমি রুগীকে যখন বলতেছি, রুগী আজকে এসে বলতেছে যে আমার আঙ্গুলের এইখানে দেখেন ওই যে নখ নষ্ট হয়ে গেছে, সেটা দেখাচ্ছে, ফাঙ্গাল ইনফেকশনটা দেখাচ্ছে। তা আমি বললাম যে হ্যাঁ আপনার ওই বিষয়টা তো আমাকে বলেছে, ওইটার বিষয়টা আসলে কি রকম, আমি জাস্ট প্রশ্নটা এইভাবে জিজ্ঞাসা করলাম, মানে সেক্সুয়াল বিষয়টা তাকে জিজ্ঞাসা করছি। তখন সে বলছে ডাক্তার সাহেব আজকে না হলে ওটা থাক, ওটা আজকে থাক, আজকে আপনি আমার এই ইয়ের বিষয়টা নিয়েই কথা বলেন। তো এরকমই হয়, রুগী একটা বা দুইটা সিমটমের কথা 90% রুগী এই ইয়ে করে। হ্যাঁ ডাক্তার সাহেব জানেন আজকে না আমার এই চোখটা খুব সমস্যা করছে, রুগী এসে একটা রুগী বলতেছে যে চোখটা সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, চোখে কি সমস্যা হচ্ছে? বলে আমার চোখে ব্যথা। তো
চোখে ব্যথা কতদিন থেকে? এই হচ্ছে 1 মাস, 1 মাস হবে না হয়তো, 15-20 দিন থেকে। হ্যাঁ, তাহলে রুগী কিন্তু আজকে আসলো, এসে একটা প্রবলেমের কথা বলছে, সে চোখে ব্যথা। আর ওই আজকে যে আমার বয়স্ক পেশেন্ট আসলো, সে দুটা সমস্যার কথা বলতেছে, কিন্তু বলছে যে একটা বাদ দেন, সেক্সুয়ালটা বাদ দেন, নখেরটা আগে দেখেন। তো যাক, এই যে আরেকটা পেশেন্ট যার কথা বললাম চোখের ব্যথা নিয়ে আসছে, সে একটা কথা বললাম। তো এরকম ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কি আপনাকে খোঁচাতে হবে। এরপর আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার কি আর কোনো সমস্যা আছে, আর কোনো কষ্ট আছে। এবার তখন দেখবেন যে রুগী বলে হ্যাঁ হ্যাঁ আমার আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? বলে আমি ডাক্তার সাহেব ঠিক মতো খেতে পারি না। মানে আপনি তখন আপনার পরের প্রশ্নটা হবে, আপনি তাকে আগে সায় দিবেন এইভাবে যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে আপনি তাকে জিজ্ঞাসা করবেন আর অন্য কোনো সমস্যা আছে, আর কোনো সমস্যা। এবার তখন দেখেন রুগী নিজে থেকে আবার বলবে যে হ্যাঁ ডাক্তার সাহেব আমার আরেকটা সমস্যা আছে, তৃতীয় আরেকটা সমস্যা আছে। যদিও আমি ওই সমস্যাটা নিয়ে অতটা অরিড না, আমি অতটা আমার টেনশন নাই, অত ঝামেলা নাই। আমি ডাক্তার সাহেব এখন আমি ওই সমস্যাটার কথা বলতে পারছি না। এই যে কথাটা বললাম চোখের রোগীর কথা, সেম কথা কিন্তু আজকের যে পেশেন্ট সেও বললো যে "হ্যাঁ, ঠিক আছে সেক্সুয়ালটা বাদ দেন, ওটা পরে দেখা যাবে।" তো এটাই হয় রুগীর ইয়েতে, আমাদের খোঁচাতে হয়, খোঁচাই খোঁচাই জানতে হয়। তো এইরকম ক্ষেত্রে আপনার পরের যে প্রশ্নটা হওয়া উচিত ডাক্তারের রুগীর সামনে, সেটা হলো যে আপনি প্রথমে একটু ক্লিয়ার করে নেবেন। আপনি বলবেন যে আসলে হোমিওপ্যাথি তো আমরা সব মিলায় ওষুধ দিই। তো আপনার যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনি আমাকে বলেন। আমরা ১টা ২টা ওষুধ দিব। সেটা দিয়েই আপনার ট্রিটমেন্টটা হবে। হ্যাঁ? তো আপনার আর কোন সমস্যা যদি থাকে তাহলে একটু প্লিজ বলেন। এভাবে কিন্তু আপনাকে শেষ অবধি পর্যন্ত যেতে হবে। ওর কতগুলা সমস্যা আছে সব খুঁটায় খুঁটায় বাইর করতে হবে। এটা হলো কেস টেকিং এর একটা বড় অংশ। তো রুগী শুধুমাত্র কি করে তাহলে? আপনার কাছে এসে যেটা তার ইমিডিয়েট প্রবলেম, যেটা নিয়ে সে অনেক বেশি কষ্ট পাচ্ছে, যেটা নিয়ে অনেক ঝামেলা করছে, সেই প্রবলেমটার কথা বলবে। ঠিক আছে? সচরাচর বেশিরভাগ রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তার সমস্ত যত রোগ বালাই আছে, সমস্যা বা কষ্ট আছে, সেগুলোর বিবরণ সে সম্মিলিতভাবে সে বলবে না। তখন আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে, যে যেটা বললাম যে আচ্ছা আর কি সমস্যা, আর কি আছে, আর কি কষ্ট আছে, এইভাবে আপনাকে জিজ্ঞাসা করবেন। তো আমি পেশেন্টকে যখন জিজ্ঞাসা করলাম আর কি কি সমস্যা আছে, আর কি কষ্ট আছে, তখন হ্যাঁ ডাক্তার সাহেব আপনি জানেন আসলে আমি আরেকটা সমস্যা নিয়ে বলতে পারেন যে প্রায় ছোটবেলা থেকেই ভুগতেছি। প্রায় আমার 10-12 বছর বয়স ছিল, তখন থেকে আমি ভুগতেছি। তো কি সমস্যা? মানে হ্যাঁ ডাক্তার সাহেব ওই আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম, মানে অ্যাজমার সমস্যা আছে। বুঝছেন? দেখেন কত পরে রুগী তার ৪ নাম্বার ৫ নাম্বার সমস্যার কথা বলতেছে। তাহলে আপনি তো একজন বিচক্ষণ হোমিওপ্যাথ, আপনি একজন বিচক্ষণ ডাক্তার। তাহলে আপনার প্রথম কাজ হলো রুগীর কাছ থেকে তার সিম্পটম গুলাকে সংগ্রহ করা। নট রুব্রিক্স, সিম্পটম কি কি ডিজিজ রিলেটেড, ফিজিক্যাল, তার সাফারিং কি কি আছে সেগুলাকে সংগ্রহ করা। তারপরে আপনি মানে এত প্রশ্ন জিজ্ঞাসা করলেন খুঁটিয়ে খুঁটিয়ে, তারপরেও আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না, কনফিডেন্টলি বলতে পারবেন না যে না রুগীর কাছ থেকে আমি যে তথ্যগুলা কালেক্ট করেছি সে সম্পূর্ণ তথ্য, সমস্ত তার যত সাফারিং আছে, তার যত পেইন আছে, তার যত স্ট্রেস আছে, সব তথ্যগুলা সে আপনাকে দিয়েছে, এটা আপনি বলতে পারবেন না। কিছু না কিছু সে কিন্তু বাকি থেকে গেছে। ঠিক আছে? কখনো কখনো রুগী তার সিমটম গুলা বলতে দেখা যাচ্ছে অনেক সময় নেয়, এবং এই একটা একটা করে বলবে, ৪ নাম্বার ৫ নাম্বার ভিজিটে এসে সিমটমের কথা বলতেছে, এরকমও আমরা পাই। তাই আপনাকে ধৈর্যশীল হতে হবে, কারণ প্রত্যেকটা সিমটম আপনি তার কালেক্ট করলেন, কালেক্ট করার পরে প্রত্যেকটা সিমটম নিয়ে আপনাকে আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সিমটম নিয়ে আমাদের সুযোগ আছে আলাদা আলাদা ভাবে কাজ করার। হ্যাঁ, প্রত্যেকটা ইচ এন্ড এভরি। এই পেশেন্টটা কি বললো যে আমার ক্ষুধা নাই ডাক্তার সাহেব। এই ক্ষুধা নেই আপনি কি কাজ করবেন? রুগী এসে বলছে যে আমার ক্ষুধা নাই, এর অর্থ কি?
এর কি কোনো অর্থ আছে? আমার ক্ষুধা নাই, মানে খাইতে ইচ্ছা করে না, আমার খাইতে ইচ্ছা হয় না, এটাই তো। এর কিন্তু কোনো অর্থ নাই। কিন্তু একজন রুগী এসে যদি বলে যে সে এখন কম খায়, ডাক্তার সাহেব আমি আর আগের মতন খেতে পারছি না, আমার একটুতেই পেট ভরা ভরা মনে হয়ে যাচ্ছে, তখন কি করবেন? তখন আপনাকে এর পেছনের কারণ অনুসন্ধান করতে হবে। আপনি তাকে জিজ্ঞাসা করবেন কেন আপনি কম খাচ্ছেন। যদি আপনার খাওয়ার রুচি কমে যায়, তাহলে সেটা কেন কমে গেল, এটা আপনাকে বাঁচতে হবে। আপনি কেন মানে খুঁজে বাইর করতে হবে, আপনি কেন আগের মতো খেতে পারছেন না। নানান টাইপের কোশ্চিন করে আপনি তার উত্তর গুলা আপনি তার কাছ থেকে খুঁজে বাইর করেন। ঠিক আছে? তাহলে আপনি আগাতে পারবেন, না হলে আগাতে পারবেন না। তো আমাদের চেম্বারে যে পেশেন্ট গুলা আসে, এই পেশেন্ট গুলার আপনারা খেয়াল করে দেখবেন, মানে আজকের দিনেও যদি আমি বলি, আজকে আমি মোটামুটি যতজন রুগী দেখেছি, ধরেন আমি আজকে দিনে 10 জন রুগী দেখেছি, তো 10 জন রুগীর মধ্যে কমপক্ষে 4 থেকে 5 জন রুগী এসে তার যে অসুস্থতা নিয়ে আসুক না কেন, তার প্রধান কমপ্লেন থাকবে যে ডাক্তার সাহেব খুব দুর্বল লাগে, খুব উইক লাগে, এনার্জি পাচ্ছি না। রুগী এসে বলে ডাক্তার সাহেব এনার্জি পাচ্ছি না। এনার্জি পাচ্ছি না মানে কি? উইকনেস। আপনারা নিজেরাই ভেবে দেখেন, যারা নিয়মিত প্র্যাকটিস করেন, আপনাদের ক্লিনিকে, আপনাদের চেম্বারে এরকম কতজন রুগী এসে বলে যে উইকনেসের কথা? উইকনেস শব্দ বা এই দুর্বলতা শব্দটা কতজন ব্যবহার করে? দেখবেন যে প্রায় রুগী কিন্তু এই উইকনেসের কথাটা ব্যবহার করবে। দুর্বল, আমার দুর্বল লাগছে, এনার্জি পাচ্ছি না। রুগী এসে বলবে যে আমার খুব দুর্বল বোধ করছি। আপনার কাছে কি দুর্বলতার কোনো ওষুধ আছে? রুগী ডাইরেক্টলি এসে বলে যে আপনার কাছে কি দুর্বলতার কোনো ওষুধ আছে? পেশেন্ট হয়তো অন্য কোনো সমস্যা নিয়ে আসছে, পেটের সমস্যা বা আদার্স যে কোনো একটা প্রবলেম নিয়ে আসছে, কিন্তু দুর্বলতা বা এই উইকনেস হচ্ছে এমন একটা জিনিস যা প্রত্যেকটা রুগীর মধ্যে, প্রত্যেকটা বলবো না, কিছু রুগীর মধ্যে খুবই প্রিডমিনেন্ট। ধরেন তার কোমরে ব্যথা, ব্যথা তো ডেফিনেটলি আছে, কিন্তু এই রুগী কোমরে ব্যথা, তারপরে তার মানে না ডাক্তার সাহেব ঠিক মতো হাঁটা চলাই করতে পারছি না, শক্তিই পাচ্ছি না, একটা যে ব্যাগ চাড়বো এই নাই। তো এখন আমরা এই দুর্বলতা কিভাবে বুঝবো? দুর্বলতা বা উইক, এটা কিভাবে বুঝবো? রুগী বলবে আমি দুর্বল বা উইক, ঠিক আছে, রুগী দুর্বল উইক, কিন্তু সে কি ব্যাপার উইক, এটা আপনাকে জানতে হবে। রুগী কিন্তু জানে না যে কি বলতে হবে। রুগী তার মতন বলে দিয়েছে আমি দুর্বল, এনার্জি নাই, আমি উইক, একটা শব্দ, সে একটা শব্দ বলবে যে ডাক্তার সাহেব আমি উইক, বা আমি ইদানিং ডাক্তার সাহেব আসলে খুব দুর্বল অনুভব করছি, আমার না ডাক্তার সাহেব কোনো শক্তি কাজ করে না, বাজারে যাব ব্যাগটা পর্যন্ত চাপতে ইচ্ছা করে না, না হলে বলবে যে আমার কোনো পাওয়ার নাই, পাওয়ার পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না, এই টাইপের কথা বলে। তো আর কি বলবে? এগুলা বলার পরে রুগী বলবে, বেশিরভাগ রুগী বলে দুর্বলতা নিয়ে যারা কথা বলে, ডাক্তার সাহেব এই দুর্বলতার জন্য কিছু আছে? আপনার কাছে কি এই উইকনেসের জন্য কিছু আছে? এই আমার এনার্জি বাড়ানো যায় এর জন্য কি কিছু আছে? এগুলো রুগীর কথা। আপনারা খেয়াল করে দেখেন, রুগী এরকম কথা বলে। তো রুগীর আরো সিমটম আছে, সেগুলো নিয়ে সে কষ্ট পাচ্ছে, কিন্তু তারপরেও তার ডিমান্ড হচ্ছে আপনি অন্য যে সিমটম গুলো আছে, অন্য যে কষ্টগুলো আছে, অন্য যে সাফারিং আছে, সেটার জন্য আপনি ওষুধ দিবেন। আপনার যা যা ওষুধ দেওয়ার দেন, কিন্তু দয়া করে আমার এই উইকনেস, আমার এই দুর্বলতার জন্য কিছু একটা ওষুধ যোগ করেন। সুতরাং রুগীর মত অনুযায়ী উইকনেস হচ্ছে আলাদা একটা জিনিস। সে তার দুর্বলতাকে অসুস্থতার অংশ হিসাবে বিবেচনা করছে না, এই জন্য সে আলাদা কিছু মনে করছে। আপনি যতই বলেন যে আমি এই যে হোমিওপ্যাথি আপনাকে যে ওষুধ দিলাম, একটা ওষুধ দিলাম বা দুটো ওষুধ দিলাম, এটাতে আপনার এনার্জি ফিরে আসবে, সব কাজ হয়ে যাবে, কিন্তু রুগী বলে না ডাক্তার সাহেব ওটা তো আপনি আমার এই অসুখের ওষুধ দিলেন, ওইটা থাক, আপনি আমাকে এই এনার্জির জন্য আলাদা একটা কিছু দেন। তার মানে কি? তার মানে রুগী দুর্বলতাকে তার অসুখের অংশ মনে করছে না, এই জন্য পেশেন্ট একটা টনিক চাচ্ছে, সে ভিটামিন চাচ্ছে।
সে রুগী এসে বলে যে না ডাক্তার সাহেব ভিটামিন খাইতে হবে, আপনাদের হোমিওতে ভিটামিন নাই, একটা ভিটামিন লিখে দেন, আলাদা কিছু ভিটামিন দেন, ঠিক আছে? তো এই এই বিষয়গুলা রুগীর চাহিদা, রুগীর এই এই কোন জায়গায় ফোকাস করছে এটা আপনাকে দেখতে হবে। আমরা এই অ্যানালাইসিস গুলা নিয়ে আলোচনা করব, ডেফিনেটলি আলোচনা করব। তো যাক, আমি মেডিসিনের মধ্যে আসি, তারপরে এই পোর্শন আবার আলোচনা হবে। সেটা হলো যে আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব কি হায়োসোমাস নিয়ে, তাই না? আমরা আগেই বলেছিলাম যে হায়োসোমাস করব। তো হায়োসোমাস আলোচনা করাটা, এখানে যারা পুরনো আছেন তারা এটা তো প্রতিনিয়ত ব্যবহার করেছেন। যে কোনো শিক্ষক অ্যাটলিস্ট যারা মাইন্ড সিস্টেমে শেখান তারা হায়োসোমাস আলোচনা করবেন না, এটা হতেই পারেন না। ডক্টর বাসার তার প্রিভিয়াস ছাত্রদের কথা বললেন, তাদের অল্প কিছু মেডিসিন তারা প্রেসক্রাইব করেন, 7-8টা মেডিসিনের মধ্যে সব রোগী হয়ে যায় অ্যাকর্ডিং টু বাসার, ডক্টর বাসার। তো তার মধ্যে হায়োসোমাস একটা কমন মেডিসিন। তাহলে এরকম একটা মেডিসিন যখন আমি আমার পুরনো অনুসারীদের মাঝে আমি পড়াতে যাব, তখন ডেফিনেটলি এটা আমার জন্য খুবই কঠিন একটা বিষয়, খুবই কঠিন। আমি নিজেও নার্ভাস যে আপনাদেরকে দিতে হবে এমন ভাবে যাতে আপনাদের মনে হয় যে না আমি আরো সমৃদ্ধ হলাম, নতুন একটা কিছু আসলো। তো এই কারণে আমি হায়োসোমাসের আলোচনাটাকে ওইভাবে সাজাইছি। তো হায়োসোমাস নিয়ে কয়েকটা বেসিক কথা একটু না বললে নাই। সেটা হলো যে প্রথম আলোচনা একটু করি, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাকশন এবং টক্সিসিটি। হ্যাঁ, আমি টক্সিকোলজি পড়াই, তো এই কারণে এই জিনিসগুলো করতে হয়। ফিজিওলজিক্যাল অ্যাকশন এন্ড টক্সিসিটি মানে শরীরবৃত্তীয় ক্রিয়া এবং বিষাক্ত ক্রিয়া, বিষক্রিয়া, এটা একটু আমরা বুঝি। তো হায়োসোমাস বেসিক্যালি একটা হাইলি পয়জনাস প্ল্যান্ট, প্রচন্ড বিষাক্ত একটা গাছ, উদ্ভিদ। তো এই উদ্ভিদের মধ্যে কিছু অ্যালকালয়েড থাকে, ট্রোপেন 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 নামে একটা অ্যালকালয়েড আছে। ট্রোপেন একটা গ্রুপ আর কি, ট্রোপেন টাইপের অ্যালকালয়েড। তার মধ্যে অ্যালকালয়েড গুলার নাম হচ্ছে হায়োসামিন, মনে থাকবে হায়োসামিন, লিখে নেন হায়োসামিন, অ্যাট্রোপিন, ওই বেলুডনের মধ্যে থাকে অ্যাট্রোপিন, তারপরে ট্রোপেন এবং স্কোপোলামিন, যেটার আরেক নাম হচ্ছে হায়োসিন, ব্র্যাকেটে লেখেন হায়োসিন। এই অ্যালকালয়েড গুলো আছে, কি কি আছে? হায়োসামিন, অ্যাট্রোপিন, ট্রোপেন, স্কোপোলামিন, ব্র্যাকেটে লেখেন হায়োসামিন। এখন ঘটনা হচ্ছে অ্যালকালয়েডটা কি, এটা আবার বুঝতে হবে। আমাদের এখানে অনেকেই আছেন অ্যালকালয়েড শব্দের সাথে পরিচিত হয়তো বা না। তো অ্যালকালয়েড হলো এমন একটা জৈব যৌগ, যেটা জৈব যৌগ কোত্থেকে তৈরি হয়, যেটা প্ল্যান্ট থেকে বা প্রাণী থেকে তৈরি হয়। সাধারণত এই জৈব যৌগগুলো উদ্ভিদে পাওয়া যায়, অ্যালকালয়েড উদ্ভিদে পাওয়া যায়, এবং এতে একটি বা একাধিক নাইট্রোজেন পরমাণু থাকে। এই অ্যালকালয়েডের বেজ হচ্ছে নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেন বেজ, নাইট্রোজেন থাকে, এবং এই যৌগগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়, এবং এর মধ্যে কিছু খুবই বিষাক্ত হতে পারে, খুবই বিষাক্ত হয়। তো হায়োসোমাসের প্রধান দুইটা উপাদান হলো, প্রধান দুইটা অ্যালকালয়েড উপাদান হচ্ছে হায়োসামিন আর হায়োসিন। চারটা বললাম, তো চারটার মধ্যে সবচেয়ে বেশি মানে অ্যাক্টিভ থাকে হচ্ছে হায়োসামিন ও হায়োসিন। তো এই দুটাকেই মূলত নিয়ন্ত্রিত অবস্থায় ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। তো অ্যালকালয়েড আসলে আরেকটু একটু বলে নি যে অ্যালকালয়েড কি কাজে ব্যবহার করা হয়, অ্যালকালয়েড কি কাজে লাগে। অ্যালকালয়েড আমাদের বডিতে কি করে? অ্যালকালয়েড আমাদের বডির মধ্যে বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল অ্যাকশন এবং কেমিক্যাল প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং স্নায়ুতন্ত্রের উপরে কার্যকলাপ করে, এবং বিভিন্ন ধরনের প্রদাহ মানে ইনফ্লামেশন সহ রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলা তৈরি করে। যেমন ধরেন যে কুইনাইন, হ্যাঁ কুইনাইন আমরা ম্যালেরিয়া জীবাণুতে ব্যবহার করতাম না, ম্যালেরিয়া রোধে। কুইনাইন, মরফিন ব্যথার জন্য, ক্যাফেন, নিকোটিন সিগারেটের মধ্যে থাকে, এগুলো কিন্তু সব অ্যালকালয়েড। তো হায়োসোমাসের মধ্যে দুইটা অ্যালকালয়েড কি কি বললাম, হায়োসামিন আর হচ্ছে হায়োসিন। এগুলো দিয়ে মূলত ওষুধ তৈরি করা হয়, অ্যালোপ্যাথিতে প্রচুর ওষুধ তৈরি করা হয় এই দুইটা অ্যালকালয়েড দিয়ে। এগুলো ব্যথানাশক,
অ্যান্টি স্পাডামিক এবং সেডেকটিভ ড্রাগ হিসাবে এগুলাকে ব্যবহার করা হয় অ্যালোপ্যাথিতে। তো আমরা এই হায়োসোমাস থেকে, এই প্ল্যান্ট থেকে যে অ্যালকালয়েড পাওয়া যাচ্ছে, হায়োসিন হায়াসানিন, এইটা হচ্ছে বুটাইল ব্রোমাইড আকারে অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার করা হয়। যেমন এই যে বুটাপেন, আপনারা মনে হয় দেখেছেন, বুটাপেন একটা মেডিসিনের নামটা মনে হয় শুনছেন আপনারা, বুটাপেন। হ্যাঁ, তারপরে অ্যান্টিকোলাজিন ওষুধ, এই ওষুধগুলাতে যেটা ক্র্যাম্পিং হয়, ক্র্যাম্পিং এর জন্য যে ওষুধগুলা ব্যবহার করে, পেটের ব্যথা, পাকস্থলীর ব্যথা, হ্যাঁ, বা আইবিএস এর বিভিন্ন আইবিএস এর প্রবলেমের জন্য যে মেডিসিন গুলা ব্যবহার করা হয়, সেগুলা মূলত এই হায়োসিন হায়াসামিন বুটাব্রোমাইড এই মেডিসিন এই ইয়েগুলা দিয়ে তৈরি করা হয়। তার মানে হায়োসোমাস শুধুমাত্র যে আমাদের হোমিওপ্যাথিতে ব্যবহার হচ্ছে তা কিন্তু না, হায়োসোমাস অ্যালোপ্যাথিতে এখান থেকে প্রাপ্ত অ্যালকোলাইড গুলা অ্যালোপ্যাথিতেও অনেক বেশি ব্যবহার হচ্ছে। তো বড় বড় ক্লাসিক্যাল ডাক্তাররা হায়োসোমাসকে আইবিএস এর জন্য, বা ওই যে পেটের কলিক হয়, পেটের ব্যথা, এটার জন্য হায়োসোমাস কিন্তু অনেক বেশি ব্যবহার করেন। আমাদের দেশে কিরকম ব্যবহার করে জানি না, ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় হায়োসোমাস প্রচুর ব্যবহার করা হয়। তো রেপার্টরিতে আমাদের অনেকগুলা অ্যাবডোমেন পেন নিয়ে রুব্রিক্স আছে, আমি পড়ছি না, রুব্রিক্স গুলা কিছু আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে নোট করে নিতে পারেন, দেখতে পারেন। অ্যাবডোমেন পেন, হ্যাঁ, হাইপার, এগুলো একটু দেখে নিন, আমি যেহেতু দরকার নেই, এগুলো সব কলিক, পেটের পেন এই রিলেটেড আর কি। তো হায়োসোমাস মূলত বেলেডোনা আর স্ট্যামোনিয়ামের সাথে এদের উৎপাদন, এরা কিভাবে তৈরি হচ্ছে বা তার ফিজিওলজিক্যাল অ্যাকশন, এগুলা অনেকখানি মেলে। মানে এই আমরা যদি দেখতে যাই, এই বেলেডোনা স্ট্যামোনিয়াম এদের সাথে ক্যারেক্টার কিছু মিল ডেফিনেটলি হোমিওপ্যাথিক্যালি আমরা পাবো। হায়োসোমাসের শারীরিক গঠন, চেহারা বেলেডোনার সাথে খুব মিলে যায়, হ্যাঁ। এবং যদিও এর মানে বেলেডোনা যেরকম স্পষ্ট বোঝা যায়, চোখে মুখে লাল রক্তিম ভাব আসে, অতটা প্রমিনেন্ট না, কিন্তু গোত্র মিলে তো এই কারণে কাছাকাছি মিলে যায়। তো এই হায়োসোমাস বেসিক্যালি ব্যবহার করা হতো এই যে মানসিক ব্যাধি, বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডার, তারপরে ডিমেনশিয়া, ডিমেনশিয়া মানে কি, ভুলে যাওয়ার রোগ, হ্যাঁ, সেটা তো অনেক বেশি এক সময় ব্যবহার করা হতো। সেখানে বলা আছে ম্যাথমেটিকায়, দ্য ফিল্ড অফ অ্যাকশন অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড দ্য অ্যালকালয়েড ইজ নার্ভাস অ্যাফেক্টেড অ্যান্ড স্পারডেমিক পেন। মানে এই অ্যালকালয়েডটা আমাদের নার্ভাস সিস্টেমের উপরে এফেক্ট করে এবং স্পারডেমিক পেইন যেটা থাকে সেটার উপরে এফেক্টেড হয়। তো অ্যান্টি কোলাজিন ওষুধ হিসাবেও এটা কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরি নার্ভাস সিস্টেমের উপরে এটা প্রভাব ফেলে। আপনি যদি হায়ার ডোজে, হায়ার মাত্রায় হায়াসোমাস তথা এই হায়াসোমিন আপনি প্রয়োগ করেন, তখন দেখা যাচ্ছে যে আপনার এই সেন্ট্রাল এবং পেরিফেরি নার্ভ, এগুলা এই জায়গাগুলোকে এফেক্টেড করবে। তো ডিপ্রেশন, মৃগী, পার্কিনসন, আলঝিমার ডিজিজের মতন বিভিন্ন ডিজিজে মাস্কুলাইন কোলিজেনিক সিস্টেমে ডিসফাংশনের লক্ষ্য করা যায় এই হায়াসোমাস এরিয়াতে। তো আমি পার্সোনালি খুব ইন্টারেস্টেড ছিলাম ব্যানার্জি প্রোটোকল নিয়ে, কারণ খুব ইজি, রোগ ধরবো আর দিব। তো সেখানে আমি পড়তে যেয়ে দেখেছি যে সে সময়ে হায়োসোমাসকে তারা খুব বেশি ব্যবহার করতেন এবং তারা এটাকে থার্ড লাইন, ব্যানার্জি প্রোটোকলে থার্ড লাইন মেডিসিন অফ ডিপ্রেশন তারা বলে। এবং তারা তো খাওয়াতেই থাকতো আপনার এই হায়োসোমাস 6 না 30, 6 মনে হয় 3x অথবা 6, ওরা তো এরকম পোটেন্সি ইউজ করে, আর তার সাথে হচ্ছে কোনিয়াম অল্টার করে খাওয়াতেই থাকতো। কোনো যদি ডিপ্রেশন বা
আহ, ওই টাইপের ছ্যাঁকা খাওয়া, আমরা যেরকম ইগনেশিয়া ন্যাট্টামিউ দিই, ওরা খালি ওইটাই খাওয়াতে থাকতো। তো এটা যেটা হয় সেটা হলো যে এই অ্যালকালয়েডটা বাহ্যিক প্রয়োগ, বেশি বেশি প্রয়োগের ফলে ওই নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, তখন সেখান থেকে হয়তো অ্যান্টি ডিপ্রেশনের কিছু বিষয় হয়তো চলে আসে। তো এই বিষয়গুলা থাকে। একটা জিনিস কি দেখেন, আমরা তো হোমিওপ্যাথি যখন করি, আমরা সেকেন্ডারি অ্যাকশন নিয়ে কাজ করি। আমরা ওষুধ খাওয়াতে থাকবো খাওয়াতে থাকবো খাওয়াতে থাকবো, এই অ্যাকশনে কিন্তু আমরা থাকি না। আমরা কি থাকি, আমরা ভাইটাল ফোর্সকে একটা ক্রিয়া করব, সেটার প্রতিক্রিয়া দিয়ে রোগটা ভালো হবে, এটাই হচ্ছে আমাদের একটা আহ, মানে গোল থাকে, তাই না? এটা আমাদের একটা মানে কি বলবো, একটা ভীষণ থাকে। হ্যাঁ, তো ওইভাবে আমরা কাজ করি। তো যাক,